গুড মর্নিং, শুরু করছে এডুকেশন অনলাইন। সঙ্গে অবশ্যই আমাদের সমস্ত পড়ুয়া বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসরুম হচ্ছে সংস্কৃতের ক্লাসরুম। ক্লাস 11 এবং ক্লাস 12 যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে, সামনেই তো ক্লাস 12 পরীক্ষা, যদিও এখনো হাতে খানিকটা সময় রয়েছে। তো তোমাদের জন্য সংস্কৃতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সংস্কৃত ব্যাকরণ, সেটা নিয়ে হবে আজকে ক্লাসরুমে আলোচনা। তোমরা তো অবশ্যই আলোচনা শুনবে, যেখানে মনে হবে যে প্রশ্ন করা দরকার আছে তোমরা প্রশ্ন করতে পারো। স্যার রয়েছেন তোমাদেরকে খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আলাপ করিয়ে দিই, আজকে ক্লাসরুমে আমরা পেয়ে গিয়েছি মৃত্যুঞ্জয় মাইতি স্যারকে। অনেক ওয়েলকাম স্যার আপনাকে। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মাইতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সিটিভিএন চ্যানেলের সমস্ত কর্মকর্তাদের, কেননা আমার মতো শিক্ষককে এই জায়গা দেওয়ার জন্য। আর তার সঙ্গে আমার মতো পেশায় যারা শিক্ষকতা পেশায় যারা নিযুক্ত আছেন তাদেরকেও সম্মান জানিয়ে আর সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকে আমি সংস্কৃত বিষয়ের কারক বিভক্তি অংশটা দেখাবো আজকে। তো এটা তোমাদের ক্লাস 11-12 মূলত বেশি গুরুত্বপূর্ণ এখন, কেননা সামনে তো পরীক্ষা ক্লাস 11 এবং 12 সেই কারক বিভক্তি প্রকরণ অংশটা পরীক্ষার জন্য বাদ দেওয়া হয়নি, তোমরা সবাই জানো। তো সেটা নিয়ে আমি ওই জন্য আলোচনা করব। আর এছাড়াও এই কারক বিভক্তি প্রকরণ যদি পরবর্তী ক্লাসে উঁচু ক্লাসে পড়ো তখনও তো কাজে লাগবে, তার জন্যই আমি কারক বিভক্তি প্রকরণটা আজকে আমি শেখাবো তোমাদেরকে। তো ভালো করে ফলো করবে। আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো, কারক বিভক্তি প্রকরণ তো অংশটা অনেকটাই বড়, তো সেক্ষেত্রে আমি যতটা শর্টে দেওয়া যায় ছোট করে, যাতে করে তোমরা পরীক্ষার সময় সহজে লিখতে পারো, সেই রকমভাবে আমি কিছু করিয়ে দেবো যাতে করে তোমরা লিখতে পারো। তো আজকে দেখো, তো আজকে আমি কারক বিভক্তি অংশটা করাবো। তো প্রথম আমাদের কারক বিভক্তি করতে গেলে যেটা আমাদের মূল দেখার বিষয় সেটা হলো কারকের সংজ্ঞা জানতে হবে। কারক করতে গেলে আগে কারক কাকে বলে জানতে হবে, তবেই আমরা কারক সম্পর্কে আমাদের আইডিয়া হবে। তো কারকের সংজ্ঞা হলো সংস্কৃতে ক্রিয়ান্বয়ী কারকম। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ বোঝাতে বা ক্রিয়ার সঙ্গে অন্বয় বোঝাতে যাকে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কারক। এবার ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ বা অন্বয় কথাটা যদি কারোর বুঝতে অসুবিধা হয়, সেটা প্রয়োগ করলেই বুঝতে পারবে যে ক্রিয়ার সঙ্গে কারকের সম্বন্ধটা কীরূপ। কারক বললেই তো আর কারক হলো না, কিন্তু ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ সেটা কারক, সেটাকে বুঝতে হবে কীভাবে জিনিসটা আসছে। তো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখবে যে নৃপ তীর্থক্ষেত্রে কোষাৎ স্বহস্তেন দরিদ্রায় ধনং দদাতি। তো এক্ষেত্রে দেখো, এখানে একটা বিগ সেন্টেন্স দিয়েছি, যে সেন্টেন্সে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ বোঝাতে যে কারক কথাটা ব্যবহার করা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আর আমরা সবাই এর আগেও বাংলাতেও কারক করেছি, কারকের প্রকারভেদও আমরা সবাই জানি যে কারক 6 প্রকার, পরে আমরা প্রকারভেদে আসব। আগে কারকটা কেন বলছে, ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ যেটা বোঝাচ্ছে সেটাতে আসছি আমরা, তারপর আমরা পরবর্তী অংশে আমরা বোঝাতে আমাদের সুবিধা হবে। যে দেখো, ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ এই যে সেন্টেন্সটা দিয়েছে, নৃপ তীর্থক্ষেত্রে কোষাৎ সহস্তেন দরিদ্রায় ধনং দদাতি, এই সেন্টেন্সটার অর্থ কী? নৃপ অর্থাৎ রাজা, তীর্থক্ষেত্রে অর্থাৎ তীর্থভূমিতে বা পুণ্যক্ষেত্রে,
কোষাত অর্থাৎ কোষ ভাণ্ডার থেকে স্বহস্তেন অর্থাৎ নিজের হাত দিয়ে দরিদ্রায় মানে দরিদ্রদেরকে ধনং অর্থাৎ অর্থ সম্পদ দদাতি মানে দান করছেন। তো এখানে ক্রিয়ান্বয়ী অর্থাৎ ক্রিয়া কথাটা বুঝিয়েছে। ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়াটাকে আগে সেন্টেন্সে খুঁজে বার করতে হবে, তবে আমরা কারক সম্বন্ধে আমাদের আইডিয়া হবে। তো এই সেন্টেন্সের নিপোটাও কোনো ক্রিয়া নয়, তীর্থক্ষেত্রে কোনো ক্রিয়া নয়, কোষাত সহস্তেন দরিদ্রায় ধনং এগুলো কোনো ক্রিয়ার মধ্যে পড়ে না, কিন্তু ক্রিয়ার মধ্যে পড়ে কোনটা? এই দদাতিটা। দদাতিটা হচ্ছে ক্রিয়া। তো এই ক্রিয়াকে প্রশ্ন করলে এই ক্রিয়ার সঙ্গে সব কটা সম্পর্ক আছে। যেরকম কি যদি বলে যে কে দিচ্ছে অর্থাৎ ক দদাতি, ক দদাতি, কে দিচ্ছে, কে দিচ্ছে যদি বলা হয় তাহলে সেই নিপদ যদি নিপদ তলায় দাগ থাকতো, যদি নিপদ এত বড় সেন্টেন্স দিয়েছে এবার নিপদ তলায় দাগ থাকতো, তাহলে এই কে দিচ্ছে এই দদাতি ক্রিয়াটার সঙ্গে পুরোটা সম্পর্ক। খেয়াল করো যে দদাতিটাকে যখনই আমরা প্রশ্ন করছি কে দিচ্ছে নিপ, যার তলায় দাগ দেবে সেটা যেন তোমার উত্তর হয়ে বেরিয়ে আসে, তবে তোমরা কারকটা বুঝতে পারবে কি কারক হচ্ছে। যদি কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পায়, বাংলায় যেরকমভাবে আমরা করেছিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পায় সেটা হচ্ছে কর্তৃকারক হয়। তো প্রশ্নটা কাকে করবে? প্রশ্নটা করবে ক্রিয়াকে। ক্রিয়াকে যখনই তুমি প্রশ্ন করবে, যেহেতু ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ বোঝাতে, সেই ক্রিয়ার সঙ্গে সম্বন্ধটা সরাসরি পেয়ে যাবে। ক্রিয়াকে প্রশ্ন করলেই যদি ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে সেটা কর্তৃকারক পেয়ে গেলে। তাহলে নিপদ তলায় দাগ থাকলে কি হতো? সেটা কর্তৃকারক। এটা যদি না থেকে এত বড় সেন্টেন্সের মধ্যে তীর্থক্ষেত্রে থাকতো, তীর্থক্ষেত্রের তলায় যদি আন্ডারলাইন থাকতো তাহলে কি হতো? তোমরা জানো যে স্থান কাল বোঝাতে অধিকরণ কথাটা ব্যবহার করা হয়, অর্থাৎ কোথায় দিচ্ছে সেই দদাতিটাকে কুত্র দদাতি, অর্থাৎ যেখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ যখন আমরা দদাতিটাকে প্রশ্ন করব, সেই প্রশ্ন করলে সেই দদাতির সঙ্গেই সম্বন্ধ বোঝাচ্ছে, যে দদাতিটাকেই প্রশ্ন করছি কোথায় দিচ্ছে? তীর্থক্ষেত্রে। যদি বলে যে কোথা থেকে দিচ্ছে, সেই দদাতিকে প্রশ্ন করব যে কোথা থেকে দিচ্ছে, এটা হয়ে গেল স্থানকাল বোঝাচ্ছে বলে অধিকরণ হলো। তারপর কি যদি কোথা থেকে দিচ্ছে বোঝায়, যদি কোষাতের তলায় দাগ থাকতো তাহলে কি হতো? সেটা কোথা থেকে, হইতে থেকে চেয়ে হলে কি হয়? অপাদান কারক। সেই জন্য দদাতিটাকে যখন বলবো যে কোথা থেকে দিচ্ছে বা কুত্র দদাতি, তখন কোষাতের তলায় দাগ থাকলে সেটা কি হতো? অপাদান কারক হয়ে যেত। তা বলছে স্বহস্তেন অর্থাৎ নিজের হাত দিয়ে। বলছে যে কি দিয়ে দিচ্ছে, এই দদাতিটাকেই প্রশ্ন করব কি দিয়ে দিচ্ছে, অর্থাৎ নিজের হাত দিয়ে বা হাত দ্বারা। দ্বারা দিয়া কর্তৃক হলে কি হয়? করণ কারক হয়। তাহলে এর তলায় দাগ থাকলেও একটা কারক হতে পারত। অর্থাৎ প্রত্যেকটা তলায় যদি দাগ থাকতো, এত বড় সেন্টেন্সে প্রত্যেকটা তলাতেই যে কোনো একটা তলায় দাগ থাকলেই আমি কিন্তু আলাদা আলাদা কারক আমরা নির্ণয় করতে পারবো। সহস্তেন তলায় দাগ থাকলে করণ কারক হলো। এবার দরিদ্রায়ের তলায় দাগ থাকলে কি হতো? যদি দরিদ্রায়ের তলায় যদি দাগ থাকতো তাহলে আমরা দদাতিকে প্রশ্ন করতাম কাদের কে দিচ্ছে বা কাদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে। যাদেরকে দেয়া হচ্ছে সেটা সম্প্রদান কারক হয়। আর যদি বলে যে কি দিচ্ছে, অর্থাৎ দদাতিটাকে কিং দদাতি, কি দিচ্ছে দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। তাহলে একটা সেন্টেন্স দেখো কতগুলো, যে বাক্যটা দিয়েছি কারক যে কটা আছে, নিপ তীর্থক্ষেত্রে কোষাত সহস্তেন দরিদ্রায় ধনং দদাতি, অর্থাৎ দেখো কারক কত প্রকার সেটা আমরা পেয়ে যাব। নিপ দেখো কর্তৃকারক, ক দদাতি, তারপর কি এটা অধিকরণ এলো, তারপর দেখো কোষাত অপাদান, তারপর সহস্তেন অর্থাৎ নিজের হাত দিয়ে দাঁড়া দিয়ে বুঝিয়েছিল এখানে, তো সেই জন্য এখানে করণ কারক। আর কি দরিদ্রায়, যাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, সম্প্রদান যাদেরকে দেওয়া হচ্ছে, আর ধনং অর্থাৎ কি দিচ্ছে? কর্মকারক বলেছিলাম। তাহলে
আমরা যে কারকের ভাগ, আমরা কারক কয় প্রকার নির্ণয় করার চেষ্টা করি, যে কারকের কটা ভাগ। তো এই উদাহরণটা মনে রাখলেই কারকের কটা ভাগ তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, সেন্টেন্সে পরপর নেই, কিন্তু কারকের কটা ভাগ আমরা পেয়ে গেছি। দেখো, 1 2 3 4 5 6টা আমরা কিন্তু ভাগ পেয়ে গেছি। অর্থাৎ কারকটা 6 প্রকার। কারককে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, সম্প্রদানকারক। পরপর এলে এরকম কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। তো এই 5টা তোমাদের কারকে, 6টা তোমাদের কারকের কারক। এবার এই কারক আমরা বাংলায় যেরকমভাবে করি, বাংলাতে কি করি, কে, রে, এই সমস্ত বিভক্তি করে থাকি বাংলা যখন আমরা কারক করে থাকি। কিন্তু সংস্কৃতে তোমরা সবাই জানো, যারা শিক্ষক, তোমাদের শিক্ষকের কাছে অভ্যাস করেছো বা প্র্যাকটিস করেছো, তো সেক্ষেত্রে তোমাদের সংস্কৃততে একটা কথা নিশ্চয়ই মাথায় ঢুকেছে, এখানে কে রে বলে কোনো বিভক্তি হয় না। এখানে যে বিভক্তিটা হয়, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, এই করে সপ্তমী পর্যন্ত বিভক্তি হয়। তো এক্ষেত্রে তো বিভক্তিটাও তার মানে প্রয়োজন হবে। বিভক্তি কয় প্রকার সেটাও জানতে হবে। বিভক্তি কয় প্রকার সেটা জানতে হবে। তো বিভক্তি আমাদের প্রকার কয় প্রকার? 7 প্রকার। বিভক্তির জিনিসটা কি সেটাও জানতে হবে। যেহেতু কারকটা জানলাম, কারক বিভক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে, কারকটা আমরা জানলাম, কিন্তু বিভক্তিটা কি সেটাও আমরা জানব। তো বিভক্তি যখন বলবো তখন সংজ্ঞায় আসে সংখ্যা, কারকাদি, বোধয়িত্রী, বিভক্তি। অর্থাৎ সংখ্যা এবং কারক বোঝাতে, সংখ্যা এবং কারক সম্বন্ধে বোঝাতে বিভক্তিটাকে কিন্তু ব্যবহার করা হয়। যেরকম কি আমরা সবাই জানি নর, এটা একটা শব্দ। স্যার একটা ফোন নিয়ে নি আগে, তারপর বিভক্তি শ্রেণী বিভাগে আসছি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ, আমি নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি, শুভময় সাদিকা। বলো, কি প্রশ্ন আছে? বলো, শুনতে পাচ্ছি, কি প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি আমার সংস্কৃত কারণ বিভক্তি প্রশ্ন আছে। কারক বিভক্তি? হ্যাঁ, যেটা স্যার বলছেন না, হ্যাঁ সেই নিয়ে প্রশ্ন। সেটা বলো, তোমার প্রশ্নটা বলো, স্যার শুনছেন তো। সংস্কৃত কারক বিভক্তি হচ্ছে, হ্যাঁ তোমার প্রশ্নটা বলো। তোমার প্রশ্ন তো বুঝতে পারলাম না, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি পরে প্রশ্নটা গুছিয়ে নিয়ে আরেকবার ফোন করতে পারো। স্যার যেখানে ছিলাম। দেখো, তো নর একটা শব্দ। এবার প্রাতিপদিকের যখন সংখ্যা বোঝাবো সেক্ষেত্রে তখন বিভক্তি কথাটা ব্যবহার হয়। যেমন কি নর একটা শব্দ, যখন আমরা নর শব্দটা পড়েছি দেখবে নর, নরৌ, নরা, সেক্ষেত্রে এই নর উপরে লেখা থাকে এক বচন, তারপর দ্বিবচন, বহুবচন, আর এদিকে লেখা থাকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া করে সপ্তমী পর্যন্ত সম্বোধন শেষ থাকে। তো সেক্ষেত্রে সংখ্যা, কারকাদি, বোধয়িত্রী, বিভক্তি, অর্থাৎ যার দ্বারা সংখ্যা বোঝাবে, এটা একটা নরটা একটা শব্দ, কিন্তু যখন সেই প্রাতিপদিকের সংখ্যা বোঝাবে, সেই সংখ্যা বোঝাতে যা তোমার সামনে আসছে সেটা বিভক্তি স্বরূপ। অর্থাৎ এই নরটা তখন একটা বিভক্তিতে পরিণত হলো। এটা এক বচন, অর্থাৎ একজনকে বুঝিয়েছে। যখন নরৌ এটা যখন বলবে তখন হলো দুজন, দ্বিবচন। এটা যেহেতু এটা দ্বিবচন, সেই দ্বিবচন হেতু এটাকে কি বলা হবে? এটাও একটা বিভক্তির অংশ।
বিভক্তির যেহেতু অংশ, তাহলে এটাও বিভক্তির মধ্যে পড়ে, এটাও বিভক্তির মধ্যে পড়ে, কিন্তু এটা শব্দের মধ্যে পড়ে। এইটুকু বোঝাতে পেরেছি। তারপর দেখো, এবার কারক আমরা পেয়েছিলাম 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, আর অধিকরণকারক। এবার তোমরা বিভক্তি পাচ্ছ 7টা। ওই সেই বিভক্তি যদি 7টা হয়, কারক 6টা, তাহলে কিভাবে আমরা মেলাবো? তো কর্তৃকারকে হয় প্রথমা বিভক্তি, এটাতে হয় দ্বিতীয়া, এটা তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, আর অধিকরণে ষষ্ঠী এবং সপ্তমী। এই বিভক্তি কটা হয়ে থাকে। এবার এই বিভক্তি কটা তোমাদের মনে রাখতে হবে যে এখানে কর্তৃকারকে, তোমাদের প্রথমেই বললাম যে কর্তৃকারকে আগে যেরকম বা লেখা হতো কে বিভক্তি, রে বিভক্তি, শূন্য বিভক্তি, এরকম যে লেখা হতো, এখন কিন্তু সেটা সংস্কৃতে সেই প্রয়োগটা করে দেখালে চলবে না। এখানে যেটা দেখাতে হবে, কর্তৃকারকে প্রথমা বিভক্তি, যদি কোনো জায়গায় দেখা যায় কারোর তলায় আন্ডারলাইন করা আছে, সেটা কর্তৃকারক হচ্ছে। তো কর্তৃকারক হলেই প্রথমা বিভক্তি লিখতে হবে, কর্তৃকারক হলে অন্য কোনো বিভক্তি লেখা যাবে না। কর্মকারক হলে দ্বিতীয় বিভক্তি লিখব, করণকারক হলে তৃতীয় বিভক্তি লিখব, সম্প্রদানকারক হলে চতুর্থী বিভক্তি লিখব, অপাদান পঞ্চমী বিভক্তি, এবং অধিকরণকারকটা কি লিখব? ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি, যে কোনো একটা হবে। তো এই বিভক্তি পোর্শনটা গেল। এরপর প্রত্যেকটার সংজ্ঞাতে আসতে হবে। সংজ্ঞার মধ্যে আমরা প্রথম যেটাতে আসব সেটা হলো কর্তৃকারক। কর্তৃকারক যেটা প্রথমা বিভক্তি হয়, কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয়, এই কর্তৃকারকের প্রথমা বিভক্তির সংজ্ঞা আছে। তো কর্তৃকারক কাকে বলবো? কর্তৃকারকের সংজ্ঞায় বলা হয়েছে যে স্বতন্ত্র কর্তা, অর্থাৎ যে স্বাধীনভাবে ক্রিয়া করে, যে স্বাধীনভাবে ক্রিয়া করে তাকেই বলা হয় কর্তৃকারক। তাহলে স্বতন্ত্র কর্তা কথাটার অর্থ কি? যে স্বাধীনভাবে ক্রিয়া করে তাকেই বলা হচ্ছে কর্তৃকারক। তো সেই স্বতন্ত্র কর্তা কীরকম হতে পারে? স্বতন্ত্র কর্তা, ধরো যে স্বাধীনভাবে কাজ করছে, বালক চন্দ্র দৃশ্যতে, বালকটি চাঁদ দেখছে, বালক চন্দ্র দৃশ্যতে। তো এখানে যে বালক কথাটা দিয়েছে, যে কর্তা স্বাধীনভাবে কাজ করে, অর্থাৎ বালকটা যে কাজ করছে সে অন্য কারোর দ্বারা প্রেরিত নয়, সে চাঁদ দেখছে অন্য কারোর মাধ্যমে নয়, সে স্বাধীনভাবে, সে নিজে স্বাধীনভাবে এই কাজটি সম্পন্ন করতে পারছে। এই জন্য বালক হচ্ছে স্বতন্ত্র কর্তা। আর এই স্বতন্ত্র কর্তায় কি হয়? কর্তৃকারক হয়। যখন বালকের তলায় দাগ দেবে, তোমাদের পরীক্ষার সময় পড়লো, ধরো বালক চন্দ্র দৃশ্যতে, অর্থাৎ বালকটি চাঁদ দেখছে, তাহলে বালকের তলায় যদি দাগ থাকে তাহলে কি হবে? কর্তৃকারক।
যখনই তাহলে স্বতন্ত্র কর্তা, যেহেতু স্বতন্ত্র কর্তা বালকের তলায় যখনই দাগ দিল, স্বতন্ত্র কর্তার রুলস অনুযায়ী মানে সংজ্ঞা অনুযায়ী, কর্তৃকারকের সংজ্ঞা অনুযায়ী বালকের তলায় দাগ দিলেই কি হবে, তখন সেটা কর্তৃকারক হবে, কর্তৃকারক। আর এই কর্তৃকারক হওয়া মানেই কোন বিভক্তি হবে, দেখো লিখে রেখেছি প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি। এবার এইটুকু মাথায় বোঝাতে পারলাম। এবার এই কর্তা, এই যে স্বতন্ত্র কর্তা বলা হচ্ছে, এই কর্তাটা আবার দু ধরনের হয়ে থাকে। কর্তারা দু ধরনের, কীরকম? গলাটা একটু শুরু হয়ে গেছে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, আপনার পাশে জল আছে, আপনি খেতে পারেন। এই কর্তা আবার দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তো প্রযোজক কর্তা কি আর প্রযোজ্য কর্তা কি? প্রযোজক কর্তা হচ্ছে যে নিজে, অর্থাৎ যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, যে অন্যের দ্বারা কাজ করিয়ে নেয়, সে হচ্ছে প্রযোজক কর্তা। অর্থাৎ যেরকম এখানে বসে আছেন ম্যাডাম, বসে আছেন, উনি আমাকে দিয়ে প্রাথমিক অবস্থায় উনি মূল ভূমিকা গ্রহণ করেছেন, সেই জায়গায় উনি আমার মাধ্যমে ক্লাসটা পরিচালনা করছেন, তো উনি হচ্ছেন প্রযোজক। সেই প্রযোজক কর্তা, উনি হচ্ছেন প্রযোজক কর্তা। আবার আমি এখানে যেহেতু সেকেন্ড পার্ট, দ্বিতীয় কর্তা, যার দ্বারা কাজটা হচ্ছে, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেবে, তাহলে প্রযোজ্য কর্তার সংজ্ঞাটা তখন প্রয়োজন হবে না। প্রযোজক কর্তা কি? যে অন্যের দ্বারা কাজ করিয়ে নেয়, অর্থাৎ মূল কর্তা। আর প্রযোজ্য কর্তাকে যাকে দিয়ে কাজটা করিয়ে নেবে কর্তা, এই কর্তা সবসময় এই কর্তার অধীনে থাকবে। কথাটা বোঝা গেল? যেরকম কি তোমাদের একটা উদাহরণ দিলেই বুঝতে পাবে যে প্রভু ভৃত্যেন ভারং বাহয়তি। প্রভু ভৃত্যেন ভারং বাহয়তি। তো এখানে দেখো দুটো কর্তা আছে, একটা প্রভু আর একটা ভৃত্যেন। এবার প্রভুটা আর ভৃত্যেনের মধ্যে পার্থক্যটা কি আমি তোমাদের বলে দিয়েছি, যে নিজে যে কর্তা, মূল কর্তা, যে অন্যের দ্বারা কাজ করিয়ে নেবে, যে অন্যের দ্বারা কাজ করিয়ে নেয়, সেও কর্তা, কিন্তু অন্যের দ্বারা কাজ করাবে, সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে কে অন্যের দ্বারা কাজ করে নিচ্ছে? প্রভু। কোনো একজন ব্যক্তি যে তার চাকরকে দিয়ে বা ভৃত্যকে দিয়ে কাজ ভার বাহয়তি, অর্থাৎ ভার বহন করাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে প্রভু, যখন প্রভুর তলায় দাগ থাকবে, তখন হবে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, কথার মাথায় থেকে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি। আর প্রযোজ্য কর্তায় এই যে প্রযোজক যেটা প্রযোজক কর্তা হলো, সেটাতে কিন্তু প্রথমা, কেবলমাত্র প্রথমা বিভক্তি হয়। কিন্তু যদি ভৃত্যেনের তলায় দাগ থাকতো, দুটো কর্তা, প্রভু ভার বহন করাচ্ছে ভৃত্যকে দিয়ে, তাহলে ভৃত্যটা হচ্ছে সেকেন্ড কর্তা, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এই প্রযোজ্য কর্তায় কিন্তু প্রথমা বিভক্তি হয় না, এখানে দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। এইটুকু বোঝাতে পেরেছি? তাহলে প্রযোজক কর্তা আর প্রযোজ্য, তাহলে স্বতন্ত্র কর্তার পর
তাহলে কর্তার আবার বিভেদে এলাম, বিভেদে বোঝা যাচ্ছে যে কর্তা আবার দু ধরনের হয়ে থাকে, একটা মূল কর্তা আর একটা সাবকর্তা। অর্থাৎ একজন যে মূল কর্তা সে অন্যকে দিয়ে কাজ করালে যে মূল কর্তা হলো সে হচ্ছে প্রযোজক কর্তা, আর দ্বিতীয় যে থাকছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এরপর আমরা আসব যেটা তোমাদের পরীক্ষার সময় দেখবে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, তোমরা শর্টে করতে চাও, সেই শর্ট কিছু শব্দ মনে রাখতে হয়, অব্যয় শব্দ, যেগুলো মনে রাখলে তোমরা সহজেই কারকটাকে উত্তর বের করে নিতে পারবে। তো সেই রকম কর্তৃকারকে প্রথমা বিভক্তি রুলসে কটা অব্যয় তোমাদেরকে বলে দিচ্ছি, সেই অব্যয় কটা মনে রাখবে। একটা হচ্ছে ইতি, একটা সাম্প্রতম, আর আরেকটা হচ্ছে অসাম্প্রতম। অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। এবার তুমি বা তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে প্রথমা বিভক্তি হয়, কারকের কথা উল্লেখ করা হলো না কেন? তোমাদের দেখবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি লিখিয়েছি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, করণকারকে তৃতীয়া বিভক্তি। আমি কিন্তু লেখাইনি প্রথমা বিভক্তি মানে কর্তৃকারক, দ্বিতীয়া বিভক্তি মানে কর্মকারক, এরকমভাবে লেখাইনি। কারক হলে তোমাদের তার জন্য যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখবে কারক করার সময়, কারক হলে বিভক্তি হবেই। মানে যেখানে কারক কথাটা আসছে, যদি কোথাও আসে কর্তৃকারক, সেই কর্তৃকারক কথাটা যেখানেই আসবে তোমাকে লিখতে হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। কিন্তু যেখানে শুধু বিভক্তির প্রসঙ্গ আসবে, যেরকম এখানে তোমাকে আমি একটা শর্ট কথা বলে দিলাম, ইতি সাম্প্রতম অসাম্প্রতম অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়, এই শুধু বিভক্তির প্রসঙ্গ এলে, যে কোনো বিভক্তি, কেবলমাত্র বিভক্তির প্রসঙ্গ কোথাও যদি উল্লেখ করা হয়ে থাকে তখন কিন্তু সেখানে কোনো কারকের প্রসঙ্গ আসবে না, এটা খেয়াল রাখবে। তাহলে কারক হলে বিভক্তি হবেই, কিন্তু বিভক্তি হলে কেবলমাত্র যদি বিভক্তি হয়, সেখানে কারক হবে না, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এখানে যে প্রসঙ্গটা এলাম, তাহলে কেবলমাত্র বিভক্তি হলে কারক হবে না, তাহলে এখানে তোমাদের একটা শর্টে কর্তৃকারকের প্রথমা বিভক্তির জায়গায় যে রুলস, শুধু প্রথমা বিভক্তির একটা নিয়ম তোমাদের বলে দিলাম শর্টে, যেটা পরে প্রায় মানে এই রুলস এইটুকু যদি মনে রাখো তাতেই তোমরা অনেক উদাহরণ পাবে পরীক্ষার সময়, যেগুলো পরে বিভিন্ন রকমভাবে এই তিনটে অব্যয় মনে রাখবে। তিনটে অব্যয় মনে রাখলেই তোমাদের প্রথমা বিভক্তি অর্ধেকটা 50% কমপ্লিট হয়ে যাচ্ছে। কীরকম? যদি এখানে তোমাকে একটা কারক বিভক্তি করতে দিল, ধরো দশরথ ইতি নৃপতি আশিত। ইতি নৃপতি আশিত। দেখো, দশরথের তলায় যদি দাগ দিয়ে দেয়, যার তলায় আন্ডারলাইন করে দেবে সেটারই কারক বিভক্তি তোমাদের নির্ণয় করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের যেটা দেখার বিষয় হলো যে যার তলায় দাগ দিয়েছে সেটা তোমরা অনেক সময় মানে সেন্টেন্সের মানে বুঝতে পারো না, কোনো অসুবিধা নেই। এখন যদিও তোমাদের ক্লাস 11-12-এ বাংলাতেই জিনিসটা দিচ্ছে,
উঁচু ক্লাসে তবুও সংস্কৃত হরফ তোমাদের চিনতেই হবে, যেহেতু বিষয়টা সংস্কৃতে যখন দেবে তখনও তোমাদের এই 3টে শব্দ চিনলে চলে যাবে, 3টে শব্দ মনে রাখলে। আর এখানে যখন বাংলায় দিচ্ছে তোমরা সেন্টেন্সের মানে, ধরো এই সেন্টেন্সটার হয়তো মানে তোমরা বলে দিলাম, বুঝতে পারলে, কিংবা অনেকের ক্ষমতা আছে যে নতুন কোনো শব্দ দিলে, নতুন কোনো বাক্য দিলে তার মানে করতে পারো, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা মানে করতে পারবে না তাদেরকেও তো উত্তরটা করতে হবে একটু হলেও, কারণ তারা একটু হলেও গ্রামার প্র্যাকটিস করেছো, তারা পারবে। তো সেক্ষেত্রে এই দশরথ ইতি নৃপতি আসিত এই কথাটা যখন তোমাকে দেবে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আগে মানেটা তোমাদেরকে বলে দিই। দশরথ ইতি নৃপতি আসিত মানে কি, দশরথ নামে কোনো এক রাজা ছিলেন। যারা এই মানেটা পারছো না অথচ উত্তর করতে হবে, তাদের জন্য কি এই নিয়মটা মনে রাখছো, ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম, অব্যয় যোগে প্রথমা বিভক্তি, এই 3টে অব্যয় যেখানেই থাকবে সেখানেই প্রথমা বিভক্তি হবে, কারক কিন্তু নয়। যেখানেই থাকবে সেখানেই প্রথমা বিভক্তি হবে। তাহলে দশরথ ইতি নৃপতি আসিত আছে, তাহলে সেন্টেন্সের মানে জানি না, পুরো সেন্টেন্সটা আমি দেখব এই 3টে অব্যয়ের মধ্যে কোনো অব্যয় আমি চেনা পাচ্ছি কিনা। দেখো এই ইতি যে একটা অব্যয়, আমরা এখানে ইতি অব্যয় কথাটা পেয়ে যাচ্ছি। উত্তরটা তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা শর্টে লিখতে পারি যে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। তাহলে দেখো এখানে কিন্তু কারকের প্রসঙ্গ এলো না, তোমাকে যেহেতু নিয়ম বলে দিয়েছি ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম, অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়, সেই জন্য তোমার কাজ কি, যখনই এরকম কোনো সেন্টেন্স দেখবে, যদি তোমাদের এই 3টে অব্যয়ের মধ্যে যে কোনো একটা অব্যয় চেনা পাও, সঙ্গে সঙ্গে তুমি ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। যদি কথাটা পাল্টে দেয় তাতে কি হবে? কোনো অসুবিধা নেই। যদি এই ইতি কথাটা থাকলো, যদি এখানে রাম দিয়ে দিত, কিছু অসুবিধা নেই, উত্তর সেই একই হবে। আমাকে মনে রাখতে হবে কি সেন্টেন্স দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আমাকে নিয়মটা মনে রাখতে হবে। ইতিটা মনে রাখলে আমার কাজ চলে যাচ্ছে, এই ইতিটা মনে রাখলেই সেই একই উত্তর হবে, ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। যদি এখানে শ্যাম দিয়ে দেয়, যদু, মধু, যাই দিক, যেরকমভাবেই দিক, শুধু আমাদের এই 3টে অব্যয় মনে রাখলেই কাজ চলে যাচ্ছে। তো এইভাবে তোমাদের শর্ট কিছু আরও তোমাদের বলে দিচ্ছি। স্যার একটা ফোন নিন, একজন ফোনে আছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমার নাম অমৃতা হাজিরা। বলো। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত একগ্রাম থেকে বলছি। বলো নন্দিতা, কি প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে কর্মকারকের ক্রিয়া বিশেষণটি স্যার বুঝিয়ে দেবেন? কর্মকারকে ক্রিয়া বিশেষণ, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই। এরপরে কর্মকারক করাবো আমি, তুমি শুনতে থাকো। বুঝতে থাকো। হয়তো স্যার আজকে কর্মকারকের বিষয় পড়াতে পারবেনও না, আজকে সময় আমাদের একদম ছটা হবে না কমপ্লিট করা, কারণ এত ভাস্ট। আপনি যতই কম করে করাতে চান, হ্যাঁ কম, অনেকটাই ছোট করে যতই করান, যতটাই ছোট করে করাতে চায় না কেন, কারণ সময়টা অনেক লাগে, সূত্রটা যেহেতু ব্যাকরণ পাঠ, ব্যাকরণকে কত ছাঁটা যাবে। এবার সেক্ষেত্রে কর্মকারকের প্রসঙ্গ এলে সংজ্ঞা আলোচনার থেকে ক্রিয়া বিশেষণে যেটা প্রশ্ন করেছে সেটা আমি একটু ব্যাখ্যা করে দিই। যে ক্রিয়া বিশেষণে তুমি যেটা বললে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়, এইটা তুমি বলতে চেয়েছো। তো ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয় এইভাবে, তোমরা খেয়াল রাখবে যে এই সূত্রটা তুমি বোধহয় একটু বুঝতে, কিংবা তোমাদের স্যার যিনি করিয়েছেন সেটা একটু খেয়াল করবে, যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া মিনস কি কাজ, আর বিশেষণ কি গুণ। কাজের গুণের তলায় যখন দাগ থাকবে তখন সেখানে ক্রিয়া বিশেষণ কথাটা ব্যবহার করা হয়। যেমন অশ্ব দ্রুতং ধাবতি,
অশ্ব দ্রুতং ধাবতি, এই দ্রুতর তলায় যদি দাগ থাকে, দ্রুতঙ্গে যদি তলায় দাগ থাকে, একটা খেয়াল রাখবে যে অশ্ব মানে কি ঘোড়া, দ্রুতং মানে কি তাড়াতাড়ি বা জোরে, ধাবতি মানে দৌড়াচ্ছে। তো এখানে ধাবতিটা হচ্ছে ক্রিয়া, ধাবতিটা কি ক্রিয়া। তো সেই ক্রিয়ার গুণের তলায় যখন দাগ থাকবে, ক্রিয়ার গুণ কি, এটা কাজটা কীরকম হচ্ছে, জোরে না আসতে, কাজটা কীরকম হচ্ছে জোরে না আসতে, তার জন্য এখানে ক্রিয়ার বিশেষণের তলায় দাগ আছে। দেখবে এটা কিন্তু অশ্বের তলায় দাগ নেই, যখন দ্রুতঙ্গের তলায় দাগ দিয়েছে তাহলে ক্রিয়ার ধাবতির তলায়ও দাগ নেই, দাগ দিয়েছে কিসের তলায়, ক্রিয়ার যে বিশেষণের তলায় দাগ দিয়েছে। তাহলে ক্রিয়ার বিশেষণের তলায় যখন দাগ দেবে তখন সেখানে তোমাদের উত্তর লিখতে হবে কি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। এটা হচ্ছে তুমি যেটা বললে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। এরপর আমরা সময় কম, যেহেতু তোমাদের কিছু আমি শব্দ বলে দিচ্ছি, শব্দগুলো একটু মনে রাখবে তোমাদের সুবিধার্থে। যেরকম কিছু তোমাদের শব্দ তোমরা করছি, নিকষা, অধি, প্রতি, বিনা, অনু, তা এছাড়া আছে ধিক, হা, অভিত, পরিত, সময়, অভিত পরিত, উভয়ত, এরকম আরও অনেক শব্দ আছে, যে শব্দগুলো যেরকম তোমাদের অব্যয় করানোর সময় যেরকম ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম, অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়, এইরকম তোমরা ব্যাকরণ বইটা খুলে দেখতে পাবে, তোমরা নিজেরা একটা চার্ট তৈরি করে নেবে। চার্ট করে নিলে দেখতে পাবে যে এরকম কিছু শব্দ আছে, নিকষা, অধি, প্রতি, বিনা, অনু, হা, ধিক, অভিত, পরিত, উভয়ত। এইরকম শব্দগুলো মুখস্থ রাখলে কী কাজ হয়, এই শব্দগুলো যোগে কেবলমাত্র দ্বিতীয়া বিভক্তি হয়, দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে এগুলো কি, প্রত্যেকটা হচ্ছে শব্দ। এই শব্দ কটা যোগে কি হয়, দ্বিতীয়া বিভক্তি হয়। যখন তোমাদেরকে দেওয়া হবে, ধরো গ্রামং নিকষা নদী, গ্রামংয়ের তলায় দাগ দিল, এটা কি হবে? তাহলে খেয়াল রাখবে যে এর আগে যেরকমভাবে তোমাদের শর্টের জন্যই তোমাদেরকে বিশেষ করে যাতে এক নিমেষের মধ্যে তোমরা উত্তর করতে পারো, সূত্র তো কারকের সূত্র তো অনেক ডেফিনেশন অনেক বিগ, তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এরকম শব্দগুলো বের করে নেওয়ার। আরও শব্দ আছে, তো সেক্ষেত্রে এই শব্দগুলোর যোগে কী হয়, দ্বিতীয়া বিভক্তি হয়। তো এখানে গ্রামংয়ের তলায় দাগ দিয়েছে, গ্রামং নিকষা নদী কি মানে গ্রামের নিকটেই নদী। আমি কি বলেছি, তোমরা যদি সেন্টেন্সে যদি মানে নাও করতে পারো প্রাথমিক অবস্থায়, যাতে হোপলেস না হও তার জন্য বলছি যে সংস্কৃত অনেকে কঠিন লাগে বলে অনেকে নিতে চায় না, কিন্তু কঠিনের কিছু নেই, প্রাথমিক অবস্থায় দেখলে বুঝতে পারবে, এই শব্দ কটা মনে রাখলেই তোমরা দ্বিতীয়া বিভক্তি নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই শব্দ কটার যোগে এই শব্দ কটা শুধু তুমি মনে রাখছো, নিকষা, অধিপতি, বিনা, অনু, উভয়ত, সর্বত, এই শব্দ কটা মনে রাখছো। যেহেতু এখানে নিকষা শব্দটা আছে, এর আগের বারে যেরকম ইতি কথাটা ছিল বলে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হলো, এখানেও এই নিকষাটা আছে বলে এটা কিন্তু অব্যয় নয়, আগে বলে দিয়েছিলাম অব্যয়, এটা কি শব্দ। তাহলে এখানে কি লিখব, নিকষা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি।
কথাটা বুঝতে পারলাম? তো এটা করলেই তোমার উত্তর হয়ে যাচ্ছে। যেটা তোমরা অনেক কঠিন বলে মনে করো, এই শব্দ কটা মনে রাখলেই তোমার কাজ হয়ে যাচ্ছে। গ্রামাঙ্গের তলায় দাগ দিয়েছে, অনেকে মানে করতে পারছো না, হঠাৎ করে নতুন সেন্টেন্স দিলে মানে করতে পারবে না, বুঝতে পারছি। কিন্তু এই শব্দ কটা মনে রাখলেই তোমার কাজ চলে যাবে, যে নিকষা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। এছাড়া তোমাদের আরও শর্টে কিছু বলে দিচ্ছি, তৃতীয়ার জায়গায় কিছু শব্দ বলে দিচ্ছি, যাতে অন্তত তোমরা অচেনা শব্দ মানে বাক্য হলেও চিনতে পারো। হ্যাঁ, অচেনা বাক্য হলেও উত্তর করতে করতে পারবে। পারো। যেরকম কি তৃতীয়ার ক্ষেত্রে সহ, সাকম, সমম, সার্ধম। ছাত্রছাত্রীদের এটা কেন দেওয়া মূলত, যে যাতে করে তাড়াতাড়ি সবসময় সমস্ত সূত্র মনে থাকে না, এই সমস্ত জিনিসগুলো থাকলে সহজে উত্তরটা তাড়াতাড়ি করতে পারে। বা সবসময় ওরা মানেটাও বুঝতে পারে না। সবসময় বুঝতে পারে না। তো সেক্ষেত্রে এই সহ, সাকম, সমম, সার্ধম এই শব্দ করার যোগে, এইগুলো শব্দ, এই শব্দ করার যোগে তৃতীয়া বিভক্তি হয়। এই 4টে শব্দ মনে রাখবে, মনে রাখলে তৃতীয়া বিভক্তি আমার কমপ্লিট হয়ে যাবে। মানে আরও অনেক সূত্র আছে, কিন্তু এই 4টে যোগে অনেক সেন্টেন্স পড়ে, অনেক বাক্য পড়ে পরীক্ষার সময়, যেগুলো তোমাদের এমনি মুখস্থ সেন্টেন্স। অনেকে কি করে ছাত্রছাত্রীরা, অঙ্ক যেরকম অনেকে আছে অঙ্ক মুখস্থ করে, অনেকে যারা পারে না মুখস্থ করে, সংস্কৃত অনেকে মুখস্থ করে, সেন্টেন্স মুখস্থ রাখা সম্ভব নয়। কিন্তু এই শব্দ মনে রাখা তো খুব সোজা, খুবই শব্দ, এই সেটা খুবই কঠিন হয়ে যায়। একটা সেন্টেন্স, বিগ সেন্টেন্স মনে রাখা থেকে এই 4টে শব্দ তোমরা মনে রাখো। 4টে শব্দ মনে রাখলে কি সুবিধা হবে, তাতে করে কী হবে, কারকটা তোমরা সহজে, তোমাদের ভয় ভীতিটা দূর হয়ে যাবে। যেরকম কি সহ, সাকম, সমম, সার্ধম, এই 4টে শব্দ তুমি যদি মনে রাখো, এই 4টে শব্দ দিয়ে অনেক মানে সেন্টেন্স পড়ে। যেরকম কি পিতা পুত্রেণ সহ পুত্রেণ সহ গচ্ছতি। এবার এই পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এই পুত্রেণ তলায় দাগ দিল। যদি এর তলায় আন্ডারলাইন করে দেয়, তখন খেয়াল রাখতে হবে যে এখানে সেমভাবে, আশা করি তুমি যদি প্রথম থেকে শুনে থাকো, তাহলে কারকটা তোমাদের একদম পুরো খুব সহজভাবে জিনিসটা চলে আসবে, যে সহ, সাকম, সমম, সার্ধম তৃতীয়ার ক্ষেত্রে এই 4টে শব্দ মুখস্থ রাখলাম বা মনে রাখলাম। মনে রাখার পর আমরা সহজে উত্তরটা করতে পারছি কীরকম, দেখো, যে এই সহ শব্দটা পেয়ে যাচ্ছি, সহ শব্দটা পেয়ে যাচ্ছি এখানে, পিতা পুত্রেণ সহ গচ্ছতি। তো এক্ষেত্রে আমি সেন্টেন্সে মানে করতে পারছি না, কোনো অসুবিধা নেই, পিতা পুত্রের সঙ্গে যাচ্ছে। যদি নাও করতে পারি, উত্তরটা লিখতে হবে। তো এবছর কারোকে একটু নাম্বারটা বাড়িয়ে দিয়েছে, যেহেতু এই করোনা পরিস্থিতির জন্য কিছু সিলেবাস কমিয়ে দিয়ে কারকের পোর্শনে বাড়িয়ে দিয়েছে, সেই জন্য কারকটা তোমরা আশা করি বেশিরভাগটা ভালো করে চেষ্টা করবে, যে একটা করলে 2 নাম্বার এবছর করে দিয়েছে। তো সেক্ষেত্রে এই সহ শব্দটা আছে বলে আমরা সহজ লিখে দিতে পারি কি, সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি। এটা করলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এইরকমভাবেই কিছু শব্দ আছে, যেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে, কঠিন মনে করে নয়, যাতে করে সংস্কৃতটাকে তোমরা সহজভাবে নিতে পারো। একটু তো খাটতে হবে, একটু খাটলে জিনিসটাকে শর্টে জিনিসটা ব্যবহার করলে, তাহলে তোমাদের জিনিসটার প্রতি ভয়ভীতিটা দূর হয়ে যাবে। আমি কারকটা ধরেছি এই কারণেই, অন্যান্য সমস্ত গদ্য পদ্য তোমরা সহজেই মনে রাখতে পারবে, কাহিনীমূলক আছে, অন্যান্য জায়গায় কোনো কঠিনতা নেই। গ্রামাটিক্যাল পার্টে ছাত্রছাত্রীদের ভয় থাকে। গল্প তোমরা জানো যে সংস্কৃত এমন একটা জায়গায় টোটালটাই গল্পের ওপর বেস করে জিনিসটা তৈরি, তো সেক্ষেত্রে গ্রামারটার জন্য অনেকে ভয় করে, গল্পটা মনে রাখতে পারছে, গ্রামারটা মনে রাখতে পারছে না। কিন্তু গ্রামারটাও কতটা সহজ খেয়াল করার চেষ্টা করো, যে গ্রামারটাও সহজে তোমরা উত্তর করতে পারছো, সেক্ষেত্রে তোমাদের কারোর অসুবিধা হবারই কথা নয়। তাহলে সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি, অথবা এই যে সহ, সাকম, সমম, সার্ধম, এই যে 4টে শব্দ আছে, এই 4টে শব্দকে একসঙ্গে সহার্থে বলা যায়। সহার্থে অর্থাৎ এখানে আমরা আরও একটা করতে পারি, যে সহার্থে
যে শব্দের যোগে, অর্থাৎ সহ শব্দের যোগে, তাহলে সহার্থে সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি এই এটা উত্তরটা লিখলে আরও বেটার হবে। তোমার নাম্বার কাটা যাবে না। এবার নাম্বার আরও বেটার, কারণ কেননা তোমরা পরবর্তীকালে অনার্স নাও কিংবা পাশে পড়ো কিংবা যে কোনো ক্লাসেই আগাও না কেন, তোমাকে তো আরও বেটার কিছু জানতে হবে। এটা তোমার সহজ জিনিসটা যাতে করে তোমার ভয়ভীতিটা দূর হয়, তার জন্য আমি জিনিসটা বলতে চাইছি যে সব ভয় করবে না সংস্কৃতের প্রতি। সংস্কৃতটা খুবই সহজ সাবজেক্ট। আজকের একদম সময় নেই স্যার, পরবর্তীতে স্যার যদি আবার আসার সুযোগ পান তোমাদেরকে নিশ্চয়ই বাকিটা নিয়ে আলোচনা করে দেবেন। আজকে অবশ্যই। আমাদেরকে এখানেই শেষ করতে হবে এডুকেশন অনলাইন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন বলে। তোমাদের সঙ্গে আমাদের আবার পরবর্তী পর্বে দেখা হবে। ধন্যবাদ, আবার দেখা হবে।